শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে প্রতিবেশী দেশের ব্যবসা নিয়ন্ত্রণ করতে চায় স্টারলিংক। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথমবার আনুষ্ঠানিক চার্জ গঠন, গ্রেপ্তারি পরোয়ানা জারি। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, বিদেশি রাষ্ট্রদূতরা চাইলে সাবির হোসেন চৌধুরীর বাসায় বৈঠক করতেই পারেন, এটি ব্যক্তির ব্যাপার, রাষ্ট্রের নয়। অভ্যুত্থানের পর দেশের অর্থনীতিতে মন্দার ছায়া, বিনিয়োগে ভাটা, বেড়েছে বেকারত্ব। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিয়ে আশেপাশের দেশগুলোয় ইন্টারনেট সেবা দিতে চায় যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। স্টারলিংক বিটিআরসিকে চিঠিটি দিয়েছে গত 13 আগস্ট। এতে তারা বলেছে, তারা বাংলাদেশকে পয়েন্ট অফ প্রেজেন্স বা পপ হিসেবে বিবেচনায় নিয়ে আশপাশের পপ ও দেশগুলোয় সেবা দিতে ব্যান্ডউইথ নিতে চায়। এজন্য তারা বাণিজ্যিকভাবে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিস্ট সার্কিট আইপিএলসি ও আনফিল্টার্ড আইপি বা নিয়ন্ত্রণহীন ইন্টারনেট সংযোগ ব্যবহারের অনুমোদন চেয়েছে। বাংলাদেশে গত মে মাসে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানে স্টারলিংকের সেবা চালু আছে। ভারত ও নেপালে স্টারলিংকের সেবা চালুর অপেক্ষায়। বিটিআরসিকে দেওয়া চিঠিতে স্টারলিংক বলেছে, তারা বাংলাদেশের পপ থেকে সিঙ্গাপুর ও ওমানে নিজেদের পপের সঙ্গে সংযোগ স্থাপন করতে আইপিএলসি চালু করতে চায়। তাদের প্রতিটি পপই অন্তত 2টি পপের সঙ্গে আন্তঃসংযুক্ত। তারা এই আইপিএলসির মাধ্যমে আনফিল্টার্ড আইপি ট্রানজিট ব্যবহার করে, যার কোনো অংশ বাংলাদেশের স্থানীয় ট্রাফিকের সঙ্গে সম্পর্কিত নয়। তারা বাংলাদেশের জন্য স্থানীয় নীতি মেনে চলবে। আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালতে 2টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এর মধ্যে একটিতে শেখ হাসিনা সহ 17 জন এবং অন্যটিতে শেখ হাসিনা সহ 13 জনকে আসামি করা হয়েছে। 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের অভিযোগে 2টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে 1টি সহ মোট 3টি ফরমাল চার্জ দাখিল করা হয়। এগুলো হলো গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ। গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 13 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ। জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় 4 জনের বিরুদ্ধে 6টি অভিযোগ। উভয় মামলায় শেখ হাসিনা সহ 28 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক রয়েছেন। বাকি আসামিদের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠককে ব্যক্তির বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাবির হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারো বাসায় যেতে পারেন। সেখানে তারা কি নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন, এটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই। অর্থ বছরের শুরুতে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান, রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার এবং লাগামহীন মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি 2024-25 অর্থবছরে বড় ধাক্কা খেয়েছে। সার্বিক প্রবৃদ্ধি গত বছরের 4.2% থেকে কমে 4% নেমে এসেছে, যা 1 দশকের মধ্যে অন্যতম নিম্ন স্তর। উৎপাদন ব্যয় বৃদ্ধি, ঋণ সংকট, ব্যাংক খাতের অনিশ্চয়তা এবং নতুন প্রকল্পে বিনিয়োগের অনীহা অর্থনীতির গতি শ্লথ করে দিয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ 22 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যাপকভাবে কমে যায়, যা নতুন শিল্প ও উৎপাদন প্রকল্পে বিনিয়োগ কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত।
কৃষিখাত বছরের শেষভাগে কিছুটা ঘুরে দাঁড়ালেও শিল্প ও নির্মাণ খাতে প্রবৃদ্ধি স্বাভাবিকের চেয়ে নিচে ছিল। সেবা খাতেও মন্দাভাব বিরাজ করেছে, বিশেষ করে বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। শ্রমবাজারে সংকট আরও প্রকট। ২০২৪ সালে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৬০.৯%, যা ২০২৫ সালে নেমে দাঁড়িয়েছে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় মোট কর্মসংস্থান অনুপাত ২.১% কমে ৫৬.৭%-এ দাঁড়িয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ পেশ করবে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। ১৫ ও ১৬ অক্টোবরের মধ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে সই করবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ৮ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ৫ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, সব দল একভাবে সম্মতি না দিলেও জনগণের চূড়ান্ত মত নেওয়ার সময় এসব আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে জানাতে হবে। জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু নোট অব ডিসেন্ট আছে, সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। সবগুলো বিষয় একভাবে বিবেচনা করা যাবে তা আমরা মনে করছি না, কারণ যেসব রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছেন তারা তাদের অবস্থানের দিক থেকে দিয়েছেন। তাদের শুধুমাত্র দলীয় অবস্থান নয়, আমরা আশা করি যে তারা অন্যান্য বিবেচনা থেকেও দিয়েছেন। শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার, এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এই বিশেষজ্ঞ মনে করেন, সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি। শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও সে বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ দেওয়া যায়নি। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না, এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। জরিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন, তাদের বহনকারী গাজা অভিমুখী জাহাজটিকে মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি অপহরণের শিকার হয়েছেন। ৮ অক্টোবর বুধবার বাংলাদেশ সময় সকাল 10:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় শহীদুল আলম এসব কথা বলেছেন। ভিডিও বার্তায় এ আলোকচিত্রী বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে শুনুন। আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এরা সেই দেশের বাহিনী যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা নিয়ে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি। বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। প্রথমবারের মতো পাঠানো চিঠিতে বকেয়া আদায়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বকেয়া টাকা পরিশোধে দেরি হওয়ার কারণে বিদ্যুৎ প্রকল্পের ঋণদাতা সংস্থা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আদানির চেয়ারম্যান। এদিকে বিষয়টি নিষ্পত্তির জন্য এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আদানির চিঠি বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের কাছে আদানির বকেয়ার পরিমাণ ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫,৭০৭ কোটি টাকা। চলতি বছরের জুন মাসে একই বছরের ৩১শে মার্চ পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়া ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার একসঙ্গে পরিশোধ করা হয়। তখন পর্যন্ত বাংলাদেশ থেকে আদানির পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। এর আগে ভারতীয় এই কোম্পানিটি বিদ্যুতের বিল হিসেবে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেত। চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া,
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসেন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলির ওমর এম ইয়াঘি। ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। এই আণবিক কাঠামো এত বড় যে এর মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধরা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক হিসেবে এসব কাঠামো ব্যবহার করা যায়। মিয়ানমারের মধ্যাঞ্চলে চাংউ শহরে বৌদ্ধদের এক ধর্মীয় উৎসবে দেশটির সামরিক জান্তা হামলা চালিয়েছে বলে অভিযোগ এসেছে। এতে নিহত হয়েছেন অন্তত 40 জন। বুধবার এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফসি। থাদিংগিউত পূর্ণিমা উৎসবে যোগ দিতে মিয়ানমারের চাংউ শহরে 100 জনেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে বোমা হামলার বিষয়টি আয়োজক কমিটির এক সদস্য এএফসিকে নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বেশ কয়েকটি অঞ্চলে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সরকারি জান্তার বিমান হামলাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 8 অক্টোবর রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যদি নির্বাচনে দাঁড়াতাম নিশ্চিতভাবেই জিততাম, কারণ আমার পাশে থাকা মানুষদের আমি জানি আর ক্রিকেট পরিবারও জানে আমি কেমন মানুষ। তামিম আরও বলেন, 15টি ক্লাব থাকুক বা না থাকুক, আমি নির্বাচনে দাঁড়ালে আমার জন্য ভোট না পড়ার কোনো কারণ ছিল না। আমার জন্য কাউকে বাসে করে আনতে বা বোঝাতে হতো না। আমি শুধু চেয়েছিলাম একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এটাই ছিল আমার অবস্থান। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।